রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের কার্ড হচ্ছে ব্রেইন এন্ড আইবল। ব্রেইন এন্ড আইবল কার্ডের ইম্পর্টেন্ট যে ক্লিনিক্যাল অ্যানাটমি টার্মগুলো আছে সেগুলো তোমাদের জানার চেষ্টা করব। যে টার্মগুলো তোমাদের অবশ্যই লাগবে সেগুলো তোমাদের উল্লেখ করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম বেসড কোয়েশ্চেন দেওয়া আছে। একজন ইনফ্যান্ট 3 months of age was brought to a neurologist for abnormal large size of her head. তার মাথার সাইজটা অ্যাবনর্মালি বড় ছিল এবং ডিফারেন্ট লুকিং আইজ। পরীক্ষা করে দেখা গেল শি শোড লার্জ অ্যান্ড টেন্স ফ্রন্টানালিস। তো তার ফ্রন্টানালিগুলা লার্জ এবং টেন্সড। এখন এই কন্ডিশনটাকে আমরা কি বলবো ডায়াগনোসিস? সো এটাকে আমরা বলি হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস এটা কিসের জন্য হচ্ছে? মাথাটা বড় হচ্ছে কিসের জন্য? ডিউ টু এক্সেস অ্যাকুমুলেশন অফ সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সিএসএফ এর পাথওয়েতে কোনো ব্লকেজ থাকার কারণে এই সিএসএফ এর অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হচ্ছে এবং আলটিমেটলি হাইড্রোকেফালাস ডেভেলপ করতেছে। এই সিএসএফটা আমরা জানি ফ্লো হচ্ছে কোথায়? ভেন্ট্রিকুলার সিস্টেমে, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকুলার সিস্টেমে এই সিএসএফটা ফ্লো হচ্ছে। তো এর মাঝখানে ব্লকেজ থাকার কারণে এই হাইড্রোকেফালাস ডেভেলপ করতেছে। It is called internal hydrocephalus. If excessive fluid collects in the subarachnoid space, it is called external hydrocephalus. তাহলে সাবঅ্যারাকনয়েড স্পেসে আমরা জানতে পারলাম যদি এই এক্সেস অ্যাকুমুলেশন অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হয় সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো এক্সটার্নাল হাইড্রোকেফালাস। ট্রিটমেন্টটা আসলে সার্জিক্যাল। নার্ভাস টিস্যু টিউমারগুলা অলমোস্ট অ্যারাইজ করতেছে নিউরোগ্লিয়া থেকে। টিউমারগুলো অ্যারাইজ করতেছে কারণ তোমরা জানো ডেভেলপ নিউরনগুলা তাদের মাল্টিপ্লিকেশনের পাওয়ার থাকে না কিছু কিছু জায়গা ছাড়া। তো সেই ক্ষেত্রে এই টিউমারগুলোকে বলা হয় গ্লায়োমাস। যেহেতু নিউরোগ্লিয়ার থেকে রাইজ করতেছে, এগুলোর নাম হচ্ছে গ্লায়োমা। দিজ আর হাইলি ম্যালিগন্যান্ট এবং র্যাপিডলি গ্রোয়িং টিউমার। তোমাদের এই গ্লায়োমার টার্মটা জানা থাকতে হবে, তার সাথে পরিচিত থাকতে হবে। নিউরোগ্লিয়ার সেলটা থেকে রাইজ করতেছে টিউমারটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। ডাউন সিনড্রোম, তাকে আমরা বলি আবার ট্রাইজোমি 21। এটা তোমরা অলরেডি শুনে পড়ছো, তোমার জানার কথা। ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি 21, এখানে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকতেছে, যেটা হচ্ছে 21 ক্রোমোজোমটা এক্সট্রা থাকতেছে। ডাউন সিনড্রোম ইজ এ সেট অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ট্রেট। এখানে ক্লিনিক্যাল পিকচার বাচ্চাগুলো দেখতে কীরকম হয়? তাদের ফেসটা থাকে ফ্ল্যাট অ্যান্ড ফেস। আগে বলা হয়তো এটা মঙ্গলের ফেস, কিন্তু এখন এটা বলা হচ্ছে না। এবং স্মল ইয়ার্স, কানগুলো ছোট থাকবে। আপওয়ার্ড স্ল্যান্টিং অফ দ্য আই, এবং তাদের মুখটা থাকবে ছোট, স্মল মাউথ, শর্ট নেক, শর্ট আর্ম অ্যান্ড লেগস। তাদের পামার ক্লিজ থাকবে সিমিয়ান পামার ক্লিজ, এবং তাদের লুজ জয়েন্টস এবং মাসল টোনটা কম থাকবে। এবং ইন্টেলিজেন্সটা, দ্য লেভেল অফ ইন্টেলিজেন্স উইল বি লো ইন কেস অফ ডাউন সিনড্রোম বেবি। দেখলেই চিনা যায়। দ্য এফেক্টেড পার্সন মে হ্যাভ সাম ডিগ্রি অফ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, যেটা আমরা আগেই বললাম। সাধারণত একজন পার্সনের ক্ষেত্রে আমরা জানি নর্মাল নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে 46, ঠিক আছে? কিন্তু ডাউন সিনড্রোমের বাচ্চার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে পার্সনের ক্ষেত্রে পাবো 47 ক্রোমোজোম। এটা একটা এক্সট্রা ক্রোমোজোম থাকবে। দিস ইজ কল্ড ট্রাইজোমি 21. Abnormal chromosome changes the way the brain and the body develops. সো এই ছিল ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য। ডাউন সিনড্রোম সম্বন্ধে তোমাদের জানা থাকতে হবে। সেরিব্রাল পালসির বাচ্চাগুলোও আসলে কমনলি দেখা যায়। তো এটা কমন একটা ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার by a non-progressive brain injury or malformation that occurs while the child's brain is undergoing development. তো ব্রেইনের ডেভেলপমেন্টের সময় নন প্রোগ্রেসিভ এই ব্রেইন ইঞ্জুরি আর ম্যালফরমেশনের জন্য এই সেরিব্রাল পালসি ডেভেলপ করে। ব্রেইন ড্যামেজটা হয় ব্রেইন ইঞ্জুরির কারণে বা অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের কারণে ব্রেইনের। তো জন্মের আগে বা জন্মের সময় বা জন্মের ঠিক পরে এটা হয়। সেরিব্রাল পালসি ভিন্ন ভিন্ন টাইপের আছে। ক্লিনিক্যাল ফিচার কীরকম হবে? মাসেল কন্ট্রোল এবং মাসেল কোঅর্ডিনেশন এবং মাসেল টোন ল্যাকিং থাকবে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে, সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে। অটিস্টিক বাচ্চাদের, তোমরা আসলে অটিজম সম্বন্ধে তোমাদের কম বেশি সবার আইডিয়া আছে। এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই জন্য বাচ্চা দেখা যায় আসলে কমিউনিকেট করতে চায় না, তারা কমিউনিকেট করতে ইন্টারেস্টেড না। তুমি মানে আই টু আই কন্ট্যাক্ট করে না এই ধরনের অটিস্টিক বাচ্চারা। এবং এরা আসলে কালার ফ্রেন্ডলি, এরা কালার ডিফারেন্ট কালার তাদেরকে অ্যাট্রাক্ট করে। সিমটম আমরা যদি বলি, ইম্পেয়ার্ড সোশ্যাল ইন্টারাকশন, তারা সোশ্যাল ইন্টারাকশন করে না এবং ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন ইম্পেয়ার থাকে। রেস্ট্রিক্টেড এন্ড রিপিটেটিভ বিহেভিয়ার, একটা কাজ বারবার করতে থাকে এবং কিছু রেস্ট্রিকশন থাকে। সো
এখানে এই কথাগুলোই বলা আছে, অটিজম ইফেক্টস ইনফরমেশন প্রসেসিং ইন দ্য ব্রেইন বাই অল্টারিং হাউ নার্ভ সেলস অ্যান্ড দেয়ার সিনাপসেস কানেক্ট অ্যান্ড অর্গানাইজ। হাউ দিস অকার্স ইজ নট ওয়েল আন্ডারস্টুড। পুরো মানে ফেনোমেননটা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার না, কারণ আমরা ধরে নিই জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো দিস ইজ অ্যাবাউট দ্য অটিজম। ইট ইজ এ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার characterized by impaired social interaction and impaired verbal and non-verbal communication. এখানে আমরা আরেকটা ক্লিনিকো অ্যানাটমিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করি। এ 40-year-old একজন অবেজ ম্যান, উনি কমপ্লেন নিয়ে আসছেন উইথ নজিয়া, ভমিটিং, হর্সনেস অফ ভয়েস ফর 15 days, 15 দিন থেকে ওনার হিস্ট্রিটা। পাশাপাশি ডিফিকাল্টি ওয়াকিং অন দ্য রাইট সাইড, ডান দিকে তার হাঁটতে সমস্যা হচ্ছে, উইথ ইনএবিলিটি টু ফিল পেইন, ব্যথা অনুভব করতে পারতেছেন না, গরম ঠান্ডা বুঝতেছেন না, অন দ্য লিম্ব অ্যান্ড ট্রাঙ্ক, লেশনটা কোথায় হচ্ছে। তো সিমটমস ইন দ্য প্রেজেন্ট কেস আর ডিউ টু থ্রম্বোসিস। এখানে বলা হয়েছে যে এই কেসটা সিমটমগুলো ডেভেলপ করছে কিসের জন্য? ডিউ টু থ্রম্বোসিস অফ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি তোমরা জানো, ভার্টিব্রাল আর্টারি ইটস গট 4 পার্ট, 4টা পার্ট থাকে। ভার্টিব্রাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি, এবং এই যখন ফোরামেন ম্যাগনাম দিয়ে ভিতরে ঢুকে যাবে তখনই এটার 4th পার্ট আমরা বলি ভার্টিব্রাল আর্টারি। তো 4th পার্টের লার্জেস্ট ব্রাঞ্চ থ্রম্বোসিসের কারণে এই সিমটমগুলো ডেভেলপ করছে। এই কেসে দ্য পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি, দ্য লার্জেস্ট ব্রাঞ্চ এখানে হচ্ছে 4th পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। হ্যাঁ, দ্য ভেরিয়াস নিউক্লিয়াই অ্যান্ড ফাইবারস ইনভলভ আর ভেস্টিবুলার নিউক্লিয়াই। এখানে যে ফাইবারগুলো ইনভলভ হইলো, নিউক্লিয়াই ইনভলভ হইলো, সেগুলো হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াই, ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল নিউক্লিয়াস, এম্বুগাস, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট অফ দ্য অপোজিট সাইড। সো এখানে আমরা জানতে পারলাম একটা এখানে থ্রম্বোসিস, লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য থ্রম্বোসিস অফ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি, দ্যাট ইজ ইনফিরিয়র পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি, কারণে কি কি সিমটম ডেভেলপ করতেছে। কনভালশন, এটা আসলে নার্ভাস সিস্টেমের একটা কমন একটা রিপ্রেজেন্টেশন। সাডেন ভায়োলেন্ট ইরেগুলার মুভমেন্ট অফ দ্য বডি, খিচুনি বলা হয় বাংলায়। তো sudden violent irregular movement of the body caused by involuntary contraction of muscle, এটা ঐচ্ছিক হবে না, অনৈচ্ছিক, that is called involuntary contraction of the muscle and associated especially with brain disorders। এটা সাধারণত ব্রেন ডিসঅর্ডারের ক্ষেত্রে এই কনভালশনটা প্রেজেন্ট করে, such as আমরা এপিলেপসি বলতে পারি, মৃগী রোগ, and the presence of certain toxin or other agents in the blood or fever in the children। so এখানে এপিলেপসির ক্ষেত্রে হইতে পারে কনভালশন, বা বাচ্চাদের যদি কোনো ইনফেকশন থাকে, হাই ফিভার থাকে, সেক্ষেত্রে কনভালশন হতে পারে। আমরা নিওনেটাল কনভালশন বলি বাচ্চাদের ক্ষেত্রে, নিওনেটদের ক্ষেত্রে যখন কনভালশন হয় তাকে বলে নিওনেটাল কনভালশন। বাচ্চাদের যদি দেখা যায় সিভিয়ার ইনফেকশন থাকে, হাই ফিভার 103, 104 টেম্পারেচার উঠে গেলে সেক্ষেত্রে কনভালশন হতে পারে। সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা, সব কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু কমেন্ট করে কেউ জানাবা, থ্যাংক ইউ। এপিলেপসি, আমরা কনভালশন বলতেছিলাম, একটা এপিলেপসিতে কনভালশনটা হচ্ছে। তো এপিলেপসিটা কি আমরা একটু জেনে নিই। এপিলেপসি এই টার্মগুলো আমাদের জানা থাকলে হবে। ইজ এ ক্রনিক ডিসঅর্ডার দ্য হলমার্ক অফ হুইচ ইজ রিকারেন্ট আনপ্রোভোকড সিজার্স অর কনভালশন। এক্ষেত্রে রিকারেন্ট বারবার কনভালশনটা হবে এপিলেপসি পেশেন্টের ক্ষেত্রে। এ পারসন ইজ ডায়াগনোসড উইথ এপিলেপসি ইফ দে হ্যাভ 2 আনপ্রোভোকড সিজার্স অর 1 আনপ্রোভোকড সিজার উইথ দ্য লাইকলিহুড অফ মোর। রিপিটেটিভ সিজারের ক্ষেত্রে আমরা তাকে এপিলেপসি বলতে পারবো, পাশাপাশি তার আরও কিছু সিমটমস থাকে, সেগুলো একসাথে মিলিয়ে আমরা তাকে এপিলেপসি বলতে পারবো। দ্যাট ওয়ার নট কজড বাই, আমরা এটা বাংলায় মৃগী রোগ হিসেবে চিনি, দ্যাট ওয়ার নট কজড বাই সাম নোন অ্যান্ড রিভার্সিবল মেডিকেল কন্ডিশন লাইক অ্যালকোহল উইথড্রল। এবং এটা অবশ্যই অ্যালকোহল উইথড্রলের সাথে অনেকেই কনফিউজড হবে, অ্যালকোহল উইথড্রলের সাথে সম্পর্ক থাকবে না, বা এক্সট্রিমলি লো ব্লাড সুগারের ক্ষেত্রেও ওইটা ডিফারেন্ট থাকে, ব্যাপারটা এপিলেপসিতে যেরকম থাকে সেরকম না। এই জিনিসগুলো আমরা শুধু টার্মগুলো জানা থাকবে, আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা জাস্ট ইম্পর্টেন্ট টার্মগুলো অবশ্যই জানা থাকবে, আমি যেগুলো তোমাদের টার্ম সেগুলো উল্লেখ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম আছে। প্রবলেম বেস লার্নিং এর খুবই এটা আসলে ইন্টারেস্টিং ওয়ে। আমরা প্রবলেম বেস লার্নিং যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে শিখতে তেমন একটা বেগ পেতে হবে না, এবং আমরা আনন্দের সাথে শিখতে পারবো ইনশাল্লাহ। আমরা সিনারিগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করব, পাশাপাশি চিন্তা করার চেষ্টা করব আসলে ব্যাপারগুলোতে কি বোঝানো হয়েছে এবং আলটিমেট কনসিকুয়েন্সে কি হতে পারে। তো এতে করে আমাদের ক্লিনিক্যাল স্কিলটা ডেভেলপ করবে। এ 7-year-old boy has been having high grade fever, 5 দিন থেকে তার হাই গ্রেড ফিভার, 7 বছরের ছেলে। one evening he complained of weakness in right lower limb, তার উইকনেস ডেভেলপ করলো। soon he could not support the weight, পরবর্তীতে সে তার পায়ে দাঁড়াতে
সক্ষম হলো না। তো এখানে ডায়াগনোসিসটা কি? দ্য লাইকলি ডায়াগনোসিস দ্য ভাইরাল ইনফেকশন অফ পোলিওমাইলাইটিস। বাচ্চাদের ক্ষেত্রে এটা এখানে তোমরা জানো যে এখানে একটা লিম্ব উইকনেসের একটা কারণ এখানে পোলিওমাইলাইটিস, ভাইরাল ইনফেকশন অফ পোলিওমাইলাইটিস। দ্য পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম এফেক্টেড ইজ দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলটা এখানে ইফেক্টেড হয়েছে কোন কোন সেগমেন্টে? নাম্বার 2 থেকে নাম্বার 5 সেগমেন্টে। তো টাইপ অফ প্যারালাইসিস এক্ষেত্রে হচ্ছে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস। আমরা জানি দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস, একটা হচ্ছে আপার মোটর নিউরন প্যারালাইসিস। তো এখানে যেটা হচ্ছে এটা লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস। মাসেলগুলো থাকবে ফ্ল্যাসিড প্যারালাইসিস হয় ইন কেস অফ লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস, ইন কেস অফ আপার মোটর নিউরন প্যারালাইসিসের ক্ষেত্রে আমরা জানবো হচ্ছে স্পাস্টিক প্যারালাইসিস। ঠিক আছে, টেন্ডন রিফ্লেক্সেস এখানে অ্যাবসেন্ট থাকবে। রিঅ্যাকশন অফ ডিজেনারেশন ইজ সিন, এক্ষেত্রে আমরা রিঅ্যাকশন ডিজেনারেশন পাবো। লেটার দেয়ার ইজ মাস্কুলার অ্যাট্রফি, পরবর্তী ধীরে ধীরে মাসলটা ছোট হয়ে আসবে, সরু, এটাকে আমরা বলি অ্যাট্রফি, কমে যাবে। সো দ্য লিম্ব বিকামস থিনার, দেখা যাবে লিম্বগুলো চিকন হয়ে গেছে, অ্যান্ড শর্টার দেন দ্য অপোজিট লিম্ব। অপোজিট যেটা হেলদি লিম্ব সেটা থেকে এফেক্টেড লিম্বটা দেখা যাবে থিনার হবে, শর্টার হবে। সো দিস ওয়াজ এ কেস অফ পোলিওমাইলাইটিস। গুলেনবারি সিনড্রোম, জিবিএস আমরা তাকে বলি, এটা রেয়ার সিরিয়াস অটোইমিউন ডিসঅর্ডার। এখানে ইমিউন সিস্টেম অ্যাটাক করে একজন হেলদি নার্ভকে, এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হেলদি নার্ভকে ইমিউনো সিস্টেম অ্যাটাক করতেছে। দিস লিডস টু উইকনেস। সিমটম কি হচ্ছে? প্রেজেন্টেশন হচ্ছে উইকনেস থাকবে, নামনেস থাকবে এবং টিংলিং থাকবে। গুলেনবারি সিনড্রোম এখানে আমরা দেখি নিচ থেকে আসলে পায়ের পাতা থেকে শুরু করে আসলে এই প্যারালাইসিসটা উপর দিকে উঠতে থাকে, অ্যাসেন্ডিং প্যাটার্নে নিচ থেকে উপরে উঠতে থাকে এই জিবিএস এর পেশেন্টের ক্ষেত্রে। তো ইট ক্যান ইভেনচুয়ালি কজ প্যারালাইসিস। দ্য কজ অফ দিস, এটা খুবই ডেঞ্জার, কারণ এটা যদি উপর দিকে উঠতে উঠতে যদি ডায়াফ্রাম পর্যন্ত রিচ করে, ডায়াফ্রাম আমরা জানি যে আমাদের এখানে ইন্সপিরেটরি মাসল, এক্ষেত্রে রেসপিরেটরি ফেইলিয়ার হয়ে পেশেন্ট মারা যেতে পারে। তো খুবই একটা সিরিয়াস কন্ডিশন। দ্য কজ অফ দিস কন্ডিশন ইজ আননোন, বাট ইট ইজ টিপিক্যালি ট্রিগার্ড। এই জিবিএসটা ট্রিগার্ড হইতে পারে কোনো ইনফেকশন থাকলে বডিতে, যেমন স্টমাক ফ্লু হইতে পারে বা লাং ইনফেকশন থাকতে পারে, সেক্ষেত্রে এটা ট্রিগারিং ফ্যাক্টর। দিস আর দ্য ট্রিগারিং ফ্যাক্টর। তো গুলেনবারি সিনড্রোমের সিমটম কি হইতে পারে? টিংলিং অর প্রিকলিং সেন্সেশন থাকবে ফিঙ্গার ও টোতে, মাসল উইকনেস থাকবে লেগে, যেটা উপর দিকে বললাম, যেটা যে উপর দিকে উঠবে, আপার বডি অ্যান্ড গেট ওটস ওভার টাইম। হাঁটতে কষ্ট হবে, ডিফিকাল্টি ইন ওয়াকিং স্টেডিলি, difficulty in moving eyes or face, chewing or swallowing, severe lower back pain, এবং ব্লাডার কন্ট্রোল থাকবে না, ফাস্ট হার্ট রেট, ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে, ডিফিকাল্টি ব্রিদিং এবং প্যারালাইসিস। সো এই সিমটমগুলো মনে রাখার চেষ্টা করবা। গুলেনবারি সিনড্রোম, জিবিএস, এটার প্যাটার্ন অফ প্যারালাইসিসটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। স্ট্রোক সম্বন্ধে জানতে হলে আমরা বলতে হবে যে occurs when the supply of blood to the brain is either interrupted or reduced। দুই ধরনের স্ট্রোক আছে, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। তো যখন ব্লাড সাপ্লাইটা ব্রেইনে ইন্টারাপ্টেড হবে বা কমে যাবে, রিডিউসড হবে, তখনই স্ট্রোক হয়। তো ব্লাড সাপ্লাই যদি কমে যায় তাহলে ইসকেমিয়া ডেভেলপ করবে, ব্লাড কম যাওয়ার কারণে ব্রেন টিস্যুতে, সেই ক্ষেত্রে অক্সিজেন কম যাবে, অক্সিজেন কম যাওয়ার কারণে আলটিমেটলি পার্টিকুলার জায়গাটা লেশন হবে, এবং এটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। ইসকেমিয়ার কারণে বা ল্যাক অফ অক্সিজেনের কারণে যে স্ট্রোকটা হচ্ছে। আর যেটা আমরা বলি মস্তিষ্কে রক্তক্ষরণ, সেই ক্ষেত্রে যে আমাদের ব্রেইনের যে সাপ্লাইং ভেসেলস আছে সেগুলো যদি কোনো রাপচার হয়, এই রাপচারের কারণে যে হ্যামোরেজ হবে, এর কারণে যে ব্রেইনের পার্টিকুলার অংশ লেশন হবে, তাকে বলা হয় হ্যামোরেজিক স্ট্রোক। তো when this happens the brain does not get enough oxygen, যেটা বলতেছিলাম, এবং nutrients, the brain cell starts to die। সেই ক্ষেত্রে ব্রেন সেলগুলো they starts to die। ischemic stroke are caused by arteries being blocked or narrowed। এক্ষেত্রে যদি আর্টারি ব্লক হয় বা নেরো হয়, সংকুচিত হয়, সেই ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করে। এবং ট্রিটমেন্টটা আসলে এখানে অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো স্টাবলিশমেন্টের ক্ষেত্রে খেয়াল করা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে ইন কেস অফ ইসকেমিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোকটা আসলে এখানে ব্লাডটা লিক করবে ইনটু দ্য ব্রেইন, সো এখানে আলটিমেটলি রাপচার হবে ব্লাড ভেসেল। সো ট্রিটমেন্ট ফোকাস অন কন্ট্রোলিং দ্য ব্লিডিংটা কন্ট্রোল করতে হবে যাতে ফার্দার ব্লিডিং না হয়, এবং রিডিউসিং দ্য প্রেশার অন দ্য ব্রেইন, যাতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কম থাকে, সেই দিকে কমানো যায়, সেই দিকে খেয়াল করা হয়, ফোকাস করা হয় ইন কেস অফ হেমোরেজিক স্ট্রোক।
ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম আরেকটা এখানে উল্লেখ করা আছে, একটু খেয়াল করি আমরা সিনারিওতে কি বলা হয়েছে। একজন পার্সন সাফারিং ফ্রম সিফিলিস, তার সিফিলিস হয়েছে, কমপ্লেইন্স অফ ইনএবিলিটি টু সি, দেখতে পাচ্ছেন না, ইন রেসপন্স টু লাইট, তাকে লাইট ফেলা হয়েছে তার চোখে, উনি দেখতে পাচ্ছেন না লাইটটা, হোয়ার এজ হি ক্যান রিড, কিন্তু পড়তে পারতেছেন এবং আশেপাশে জিনিসপত্র দেখতে পাচ্ছেন। সো দেয়ার ইজ, হোয়ার ইজ দ্য লেশন, লেশনটা কোথায়? এই ধরনের কেসে লাইট রিফ্লেক্স, লাইট দেওয়ার কারণে লাইটটা আপনি দেখতে পাচ্ছেন না, সো লাইট রিফ্লেক্স ইজ লস্ট। কিন্তু এখানে চোখটা ওনার অ্যাডজাস্ট করতে পারতেছে নেয়ার ভিশনে অ্যাডজাস্ট করতে পারে, দ্যাট ইজ অ্যাকোমোডেশন। সো অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ রিটেইনড। সো এই ধরনের কন্ডিশনে এই আমরা এটা এখানে এটা কিসের জন্য হচ্ছে, এই অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা থাকতেছে কিন্তু লাইট রিফ্লেক্স যাচ্ছে, এটাকে আমরা বলি কন্ডিশনকে আর্জেল ওয়াটসন পিউপিল। তো এটা হচ্ছে কিসের জন্য? ডিউ টু লেশন ইন দ্য প্রিটেক্টাল নিউক্লিয়াস, লেশনের কারণে এই এই প্রেজেন্টেশনটা আসে, ডেভেলপ করে। দ্য ফাইবার্স অফ লাইট রিফ্লেক্স, এখানে আসলে ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়েছে, ফাইবারগুলা পাথওয়েটা দেখানো হয়েছে, রেটিনা, দেন অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্রাক্ট, কিছু ফাইবার যাবে প্রিটেক্টাল নিউক্লিয়াস অফ বোথ সাইডে, দেন এডিঙ্গার ওয়েস্টার্ন নিউক্লিয়াস, দেন থার্ড নার্ভ ওকুলোমোটর নার্ভ নিউক্লিয়াস অ্যান্ড থার্ড নার্ভ, অ্যান্ড সিলিয়ারি গ্যাংলিয়ন হয় শর্ট সিলিয়ারি নার্ভ হয় পিউপিল কনস্ট্রিকশন। দ্য লেশন ইন সিফিলিস ইনভলভস দ্য প্রিটেক্টাল নিউক্লিয়াস। তো সিফিলিসের লেশনটা, সিফিলিস থেকে আলটিমেটলি এটা এখানে এই কন্ডিশন ডেভেলপ করছে আর্জেল রবার্টসন পিউপিল, সো লাইট রিফ্লেক্স ইজ লস্ট। তো সিফিলিসটা আলটিমেটলি ইনভলভ করবে প্রিটেক্টাল নিউক্লিয়াস, যার কারণে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আসবে। সিএসএফ আমরা মানে কিভাবে কালেক্ট করতে পারি, তিনটা ওয়ের কথা বলা আছে, একটা হচ্ছে লাম্বার পাংচার, একটা হচ্ছে সিস্টার্নাল পাংচার, দেন আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলার পাংচার। তো আমরা যেটা কমনলি করে থাকি সেটা হচ্ছে লাম্বার পাংচার। তোমরা জানো এটা যে ইজিয়েস্ট মেথড, এটা কমনলি ইউজড এবং ইজিয়েস্ট এই তিনটা প্রসিডিউরের মধ্যে, সেই জন্য এটাকে আমরা প্রেফার করি। এটা কিভাবে করা হয়? পাসিং এ নিডল ইন দ্য ইন্টারস্পেস, কোথায়? বিটুইন লাম্বার থার্ড অ্যান্ড ফোর্থ স্পাইন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তোমাদের, এটা আমি আগেও তোমাদের বলছি অন্যান্য কার্ডের ক্লিনিক্যাল অ্যানাটমি ক্লাসে, লাম্বার 3 এবং 4 এর স্পাইনের মাঝখানে আমরা এই লাম্বার পাংচার করে থাকি। তারপরে আমরা সিএসএফ কালেকশন করে আমরা বায়োকেমিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ডায়াগনোসিস করি। মেনিনজাইটিস একটা কারণ, এনকেফেলাইটিস, মেনিনজাইটিস, এইসব ক্ষেত্রে আমরা এই সিএসএফটা স্টাডি করে থাকি। সো মেনিনজাইটিস যেটা বলতেছিলাম, টিউবারকুলার মেনিনজাইটিস আছে, পায়োজেনিক মেনিনজাইটিস আছে, ভাইরাল মেনিনজাইটিস আছে। পায়োজেনিক যেটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলি আমরা। সো ইনফ্লামেশন অফ দ্য পায়ামিটার এবং অ্যারাকনোমিটার, আমরা জানি যে ব্রেনে কাভারিংকে বলা হচ্ছে মেনিনজাস, এবং মেনিনজাস তিনটা লেয়ার, বাইরে থেকে ভিতরে আমরা যদি বলি ডোরামিটার, অ্যারাকনোমিটার এবং পায়ামিটার। তো এই ক্ষেত্রে পায়ামিটার এবং অ্যারাকনোমিটার যদি ইনফ্লামেশন থাকে, তো আমরা বলি ইনফ্লামেশনের পরে আমরা টার্মের শেষে আইটিস লাগাই দিচ্ছি, সেক্ষেত্রে মেনিনজাইটিস আমরা এক্ষেত্রে কমনলি টিউবারকুলার বা পায়োজেনিক মেনিনজাইটিস হতে পারে। এখানে কি থাকতে পারে? ফিভার, জ্বর থাকতে পারে, মার্কড হেডেক, মাথা ব্যথা, নেক রিজিডিটি থাকবে, এবং চেঞ্জড বায়োকেমিস্ট্রি অফ সিএসএফ। যেটা বলছিলাম আমরা, একটা ইন্ডিকেশন হচ্ছে আমরা এই সিএসএফ কালেকশনের বা লাম্বার পাংচার, এটা ইন্ডিকেশন হচ্ছে এই মেনিনজাইটিস। তো সেই ক্ষেত্রে আমরা সিএসএফ স্টাডি করে দেখি। হাইড্রোকেফালাস খুবই ইম্পর্টেন্ট টার্ম, ক্লিনিক্যাল একটা টার্ম তোমাদের বেনাই বলে, এটা তোমাদের মাস্ট জানা থাকতে হবে। এটা তোমাদের রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। এটা দুইটা টাইপ আছে, কমিউনিকেটিং এবং নন কমিউনিকেটিং, তোমাদের আগেই বলছি। সো ইট ইজ দ্য ডায়ালেটেশন অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম। দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টেম, এই ভেন্ট্রিকুলার সিস্টেম নর্মাল ভেন্ট্রিকল, আর এখানে ভেন্ট্রিকুলার সিস্টেমটা হিউজলি ডায়ালেটেড ডিউ টু blockage of the CSF pathway and excess accumulation of CSF. Ultimately এই hydrocephalus develop করলো। So communicating hydrocephalus, if the obstruction is outside the ventricular system, যদি ventricular সিস্টেমের বাইরে যদি obstruction হয় তাহলে তাকে আমরা বলি communicating hydrocephalus। সাধারণত সাবঅ্যারাকনয়েড স্পেস অথবা অ্যারাকনয়েড গ্রানুলেশনে এক্ষেত্রে এই communicating hydrocephalus হয়ে থাকে। This occurs due to fibrosis following meningitis, মেনিনজাইটিসের পরে যে ফাইব্রোসিস তার কারণে এই কন্ডিশন ডেভেলপ করে। এটাকে বলতেছে এক্সটার্নাল হাইড্রোকেফালাস। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে হেড সাইজটা দেখতে পাচ্ছ, রাদার লার্জ, হেন্স অ্যান্টেরিওফ্রন্টালি, এবং ডায়ালেটেড ভেইন ওভার দ্য স্কাল্পের উপর ডায়ালেটেড ভেইনগুলো দেখা যাবে। নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাসটা কি? নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস হচ্ছে অবস্ট্রাকশনটা যদি ভেন্ট্রিকুলার সিস্টেমের ভিতরে হয় তাহলে আমরা বলবো নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। এটাকে নন কমিউনিকেটিং অথবা ইন্টারনাল হাইড্রোকেফালাসও বলা হয়। তাহলে কমিউনিকেটিংটাকে বলতেছিলাম আমরা এক্সটার্নাল হাইড্রোকেফালাস, এবং নন কমিউনিকেটিং হচ্ছে ইন্টারনাল হাইড্রোকেফালাস। এই যে এটা হবে ইন্টারনাল, কারণ আমরা এটা বলতেছি যে এটা উইদিন দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম এই অবস্ট্রাকশনটা হচ্ছে। দিস ইজ ইউজুয়ালি কজড বাই এ টিউমার।
কোনো টিউমারের কারণে বা ইনফ্লামেশনের কারণে এই অবস্ট্রাকশনটা হতে পারে। এ শান্ট প্রসিডিউর ইজ এমপ্লয়েড টু ডাইভার্ট দ্য সিএসএফ। এটা শান্টের মাধ্যমে আমরা এই সিএসএফটাকে পাথওয়েটাকে ডাইভার্ট করে আমরা ভেন্ট্রিকুলার সিস্টেম থেকে ড্রেন করে আমরা নিয়ে আসি ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। পোলিওমাইলাইটিস। সো পোলিওমাইলাইটিস নিয়ে আগে একটা আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম ডিসকাস করছিলাম। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি deformity in case of poliomyelitis. So it is a viral disease which involves anterior horn cell, leading to anterior horn cell কে ইনভলভ করতেছে। এটার কারণে ফ্ল্যাসিড প্যারালাইসিস হচ্ছে এফেক্টেড সেগমেন্টে। ইট ইজ এ লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস। এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস। পোলিওমাইলাইটিস এফেক্ট করতেছে আপার সার্ভাইকাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডকে, এবং এটা ফ্যাটাল হবে যদি এটা সার্ভাইকাল ফোর্থ সেগমেন্টকে ইনভলভ করে, যেটা কিনা সাপ্লাই করতেছে ডায়াফ্রামকে ফ্রেনিক নার্ভের মাধ্যমে। এখানে আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম উল্লেখ করা আছে। এ ইয়াং পারসন ইজ ইনভলভড ইন অটোমোবাইল অ্যাক্সিডেন্ট উইথ ইনজুরি এট সার্ভাইকাল 5 and 6। তার অ্যাক্সিডেন্টের ফলে তার ইনজুরি হয়েছে কোথায়? সার্ভাইকাল 5 and সার্ভাইকাল 6 ভার্টিব্রাতে। তারপরে দেখা যাচ্ছে তার চারটা লিম্বেই আপার টু লোয়ার টু চারটা লিম্বেই তার প্যারালাইসিস ডেভেলপ করছে। হোয়াট ইজ দ্য টাইপ অফ প্যারালাইসিস পারসন সাফারিং ফ্রম? কোন ধরনের প্যারালাইসিস? ইয়াং পারসন হ্যাজ ডেভেলপড আপার মোটর নিউরন প্যারালাইসিস। এই ক্ষেত্রে আপার মোটর নিউরন প্যারালাইসিস ডেভেলপ করছে লিম্বে। এখানে চারটা লিম্বে ইফেক্টেড হয়েছে। লস অফ পাওয়ার অফ ভলান্টারি মুভমেন্ট এখানে হ্যাম্পার হবে। টেন্ডন রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হবে। এখানে আপার মোটর নিউরন প্যারালাইসিসে কি হয় আমরা তাই দেখতে পাচ্ছি। বেবিনস্কি সাইড আমরা পজিটিভ পাবো ইন কেস অফ আপার মোটর নিউরন প্যারালাইসিস, এবং রিঅ্যাকশন অফ ডিজেনারেশন এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন প্যারালাইসিসের ডিফারেন্স কি আছে আমি এখানে তোমাদের জন্য নিয়ে আসছি। তো এখানে আমরা ডিফারেন্সটা খেয়াল করি, লোয়ার মোটর নিউরন এবং আপার মোটর নিউরন প্যারালাইসিসের মধ্যে ডিফারেন্স কি আছে মনে রাখবা। এখানে মাসল টোনটা অ্যাবলিশ থাকবে না, এবং মাসল টোন এখানে বেড়ে যাবে ইন কেস অফ আপার মোটর নিউরন প্যারালাইসিস। সো আপার মোটর নিউরন কি লোয়ার মোটর নিউরন কি এগুলো তোমরা জানা থাকতে হবে অবশ্যই। এগুলো গোড়াস অ্যানাটমি তোমরা পড়ছো। লিডস টু ফ্ল্যাসিড প্যারালাইসিস। ইন কেস অফ লোয়ার মোটর নিউরন এক্ষেত্রে ফ্ল্যাসিড প্যারালাইসিস থাকবে, আপার মোটর নিউরন থাকবে স্পাস্টিক্স প্যারালাইসিস। লোয়ার মোটর নিউরনে মাসল অ্যাট্রফি পরবর্তীতে ডেভেলপ করবে, কিন্তু এখানে কোনো আপার মোটর নিউরনে কোনো মাসল অ্যাট্রফি হবে না। লোয়ার মোটর নিউরনে এখানে রিঅ্যাকশন অফ ডিজেনারেশন দেখা যাবে, কিন্তু আপার মোটর নিউরনে এখানে রিঅ্যাকশন অফ ডিজেনারেশন থাকবে না। টেন্ডন রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট থাকবে ইন কেস অফ লোয়ার মোটর নিউরন, এবং আপার মোটর নিউরনের ক্ষেত্রে এক্সাজারেটেড থাকবে টেন্ডন রিফ্লেক্স। আর লোয়ার মোটর নিউরন প্যারালাইসিসের ক্ষেত্রে এখানে লিমিটেড ড্যামেজ, আর এখানে আমরা বলি আপার মোটর নিউরনের ক্ষেত্রে এক্সটেন্সিভ ড্যামেজ। এখন আমরা চলে আসি টেবিস ডরসালিস। সিফিলিসের একটা কমপ্লিকেশন হচ্ছে এখানে টেবিস ডরসালিস বলে, নিউরোসিফিলিস বলি আমরা, যখন নার্ভাস সিস্টেমটা ইনভলভ হয়ে যায়, কমপ্লিকেশন ডেভেলপ করে। ইট অকার্স ডিউরিং টার্সিয়ারি স্টেজ অফ সিফিলিস, তাকে বলা হয় টার্সিয়ারি স্টেজ অফ সিফিলিস, নিউরোসিফিলিস। দেয়ার ইজ ডিজেনারেটিভ লেশন অফ ডরসাল নার্ভ রুট। এখানে আছে ডরসাল নার্ভ রুটের ডিজেনারেটিভ লেশনে অ্যান্ড পোস্টিরিয়র কলাম। তো পোস্টিরিয়র হোয়াইট কলামে দেখা যাচ্ছে ইনভলভমেন্ট। তো এর কারণে কি হচ্ছে, সিভিয়ার পেইন ডেভেলপ করতেছে লোয়ার লিম। ডিজিজ অকার্স ইন লোয়ার thoracic and lumbosacral segment involvement কারণে এটা লোয়ার লিম সিভিয়ার পেইন ডেভেলপ করবে। The lower limbs are mainly affected in case of tabes dorsalis. অ্যানোসমিয়া, আমি আগে এগুলা বলছি, এগুলা সহজ টার্ম তুমি জানো। অ্যানোসমিয়া মানে হচ্ছে লস অফ অলফ্যাক্টরি ফাইবারস উইথ এজিং। এখানে স্মেল পাবে না পেশেন্ট। সেন্স অফ স্মেল ইজ টেস্টেড, আমরা আলাদা করে টেস্ট করি, আলাদা নোস্ট্রিলে আমরা সেন্স অফ স্মেল টেস্ট করে থাকি। অ্যালার্জিক রাইনাইটিস খুবই কমন একটা কন্ডিশন। অ্যালার্জিক রাইনাইটিস কজেস টেম্পোরারি অলফ্যাক্টরি ইম্পেয়ারমেন্ট। সেই ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে দেখা যায় সর্দি, নাক বন্ধ এবং কোনো স্মেল পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে টেম্পোরারি অলফ্যাক্টরি ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করে। হেড ইঞ্জুরি, অলফ্যাক্টরি বাল্ব। এখানে হেড ইঞ্জুরির ক্ষেত্রে আমরা বলছিলাম যদি অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোর সাথে যদি ফ্র্যাকচার থাকে, সেই ক্ষেত্রে কিব্রিফর্ম প্লেট অফ এথমার যদি ফ্র্যাকচার হয়, সেই ক্ষেত্রে এখানে অনেক সময় রাইনোরিয়া ডেভেলপ হয়, সিএসএফ রাইনোরিয়া। তো সেই ক্ষেত্রে সিএসএফ নাক দিয়ে এখানে সিএসএফ লিক করবে, সিএসএফ লিকেজ থ্রু দ্য নোজ। তাহলে আমি যেটা বলছিলাম, অলফ্যাক্টরি বাল্ব মে বি টর্ন অ্যাওয়ে ফ্রম অলফ্যাক্টরি নার্ভ, আলাদা হয়ে যেতে পারে অলফ্যাক্টরি নার্ভ থেকে অলফ্যাক্টরি বাল্বটা। দিস পাস থ্রু দ্য ফ্র্যাকচার কিব্রিফর্ম প্লেট অফ এথমার লিডিং টু অ্যানোসমিয়া। এখানে অ্যানোসমিয়া ডেভেলপ করবে এবং সিএসএফ রাইনোরিয়া বা লিকেজ অফ সিএসএফ থ্রু দ্য নোজ ডেভেলপ করবে ইন কেস অফ হেড ইঞ্জুরি ইনভলভিং দ্য anterior cranial fossa.
লস অফ ভিশন, ওয়ান হাফ অফ ভিজুয়াল ফিল্ড। তাহলে লেফট অর রাইট, আমরা যদি যে কোনো একদিকে ভিজুয়াল ফিল্ডে যদি লস অফ ভিশন থাকে তাকে আমরা বলি হেমিএনোপিয়া, হেমি অর্ধেক, ঠিক আছে। ডিফেক্টটা যদি সেম হাফে থাকে, দুই চোখের সেম হাফ, তাহলে আমরা তাকে বলি হোমোনিমাস। হ্যাঁ, আর ইফ ডিফেক্ট থাকে ডিফারেন্ট হাফে, তাহলে আমরা তাকে বলি এক চোখে একদিকে আর এক চোখে আরেকদিকে ডিফারেন্ট হাফে থাকে, তাহলে আমরা তাকে বলি হেটারোনিমাস। এই টার্মগুলো মনে রাখতে হবে। অপটিক নার্ভ ড্যামেজ হলে আলটিমেটলি কমপ্লিট ব্লাইন্ডনেস ডেভেলপ করবে ওই চোখে, তো পার্টিকুলার চোখে। আর অপটিক কাজমা লেশন হলে, যদি সেন্ট্রাল লেশন হয় সেক্ষেত্রে বাইটেম্পোরাল হেমিএনোপিয়া ডেভেলপ করবে, আর যদি পেরিফেরাল লেশন হয় বোথ সাইডে, আলটিমেটলি বাইনেজাল হেমিএনোপিয়া, বাইনেজাল দুই দিকেই এবং বাইটেম্পোরাল। কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য অপটিক ট্র্যাক্ট, অপটিক ট্র্যাক্টটা যদি কমপ্লিট ডিস্ট্রাকশন হয় সেক্ষেত্রে লেটারাল জেনিকুলেট বডি, পাশাপাশি আমরা জানো লেটারাল জেনিকুলেট বডি, মিডল জেনিকুলেট বডি, দিস আর দ্য পার্টস অফ মেটাথ্যালামাস। সো a optic radiation visual cortex on one side result to loss of opposite half of the field of vision। তাহলে এগুলা কারণে অপোজিট হাফের ভিজুয়াল ফিল্ড এখানে কি হবে, লস্ট হবে। লেশন অন দ্য রাইট অপটিক ট্র্যাক্ট, রাইট অপটিক ট্র্যাক্ট লেশন হলে আলটিমেটলি লেফট অপোজিট সাইডে লেফট হোমোনিমাস হেমিএনোপিয়া ডেভেলপ করবে, এখানে লেফট হাফ অফ ভিজুয়াল ফিল্ড এফেক্টেড হবে। পেপিলোইডেমা, এই টার্মগুলো একটু পরিচিত থাকা ভালো। পেপিলোইডেমা কি, এটা ডেভেলপ করবে ডিউ টু ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে আলটিমেটলি সোয়েলিং অফ দ্য অপটিক ডিস্ক হবে, ডেভেলপ করবে ডিউ টু ব্লকেজ অফ ট্রিবিউটারিজ অফ দ্য রেটিনাল ভেইন। রেটিনাল ভেইনের ট্রিবিউটারি ব্লকেজের কারণে এখানে অপটিক ডিস্ক সোয়েলিং হবে, আলটিমেটলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যাবে, ডেভেলপ হবে পেপিলোইডেমা। অপটিক নিউরাইটিস, অপটিক নার্ভটা লেশন হবে ডিউ টু এই কারণে, অপটিক নার্ভ লেশনের কারণে দেয়ার উইল বি ডিক্রিজড ভাস্কুলার ভিজুয়াল অ্যাকিউটি। তো অপটিক ডিস্ক appears pale and smaller. Methyl alcohol is a usual toxic chemical linked to blindness. আর্জেল রোবার্টসন পিপিল আমরা আগে ডিসকাস করছি, এক্ষেত্রে অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা প্রেজেন্ট থাকবে কিন্তু লাইট রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকবে। এটা কিসের জন্য হচ্ছে, ডিউ টু ইফেক্টেড প্রিটেক্টাল এরিয়া। কমপ্লিট অ্যান্ড টোটাল প্যারালাইসিস অফ দ্য থার্ড নার্ভ, এখানে অকুলোমোটর নার্ভের প্যারালাইসিস জন্য কি কি ডেভেলপ করতে পারে সিমটম, এটা হচ্ছে টোসিস। টোসিস মানে হচ্ছে ড্রুপিং অফ দ্য আপার আইলিড ড্রুপিং হবে, টোসিস বলতেছি আমরা। লেটারাল স্কুইন্ট, পিউপিল ডায়ালেটেড থাকবে, লস অফ অ্যাকোমোডেশন, এখানে আসলে আমরা বলতেছি থার্ড নার্ভ পালসের ক্ষেত্রে কি কি ফিচার থাকবে, স্লাইড প্রপটোসিস, প্রপটোসিস মানে হচ্ছে ফরওয়ার্ড প্রজেকশন অফ দ্য আই বলটা সামনের দিকে চলে আসবে। ডিপ্লোপিয়া মানে ডাবল ভিশন, সবকিছু দুটো দুটো দেখা যাবে। টোসিস অর ডুপলিং অফ দ্য আপার ডেভেলপ করতেছে কিসের জন্য, ডিউ টু প্যারালাইসিস অফ দ্য ভলান্টারি পার্ট অফ দ্য লিভেলোর পালপেব্রিস সুপিরিয়রিস। তাহলে টোসিস ডেভেলপ করতেছে ডিউ টু প্যারালাইসিস অফ ভলান্টারি পার্ট অফ লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস মাসল। আর পিপিলারি লাইট রিফ্লেক্স ইন এফেক্টেড আইজ অ্যাবসেন্ট, এবং ডায়ালেটেশন অফ পিপিল কিসের জন্য হচ্ছে, ডিউ টু প্যারালাইসিস অফ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার অফ দ্য স্পিংটার পিপিলি মাসল। স্পিংটার পিপিলি মাসলে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা প্যারালাইসিস হওয়ার কারণে এখানে ডায়ালেটেশন অফ পিপিল হচ্ছে। আর আইবলটা it is turned into downwards and laterally due to unopposed action of the lateral rectus muscle and superior oblique muscle. Superior oblique muscle এবং lateral rectus muscle unopposed actionের জন্য আইবলটা নিচের দিকে এবং laterally downwards and laterally এটা টার্ন হবে। Loss of accommodation due to paralysis of the ciliaris muscle, pupil dilates and become fixed to light. Pupil dilate করবে এবং লাইট ডিরেকশনে ফিক্স থাকবে। মিড ব্রেইনে লেশনের কারণে কন্ট্রোলেটারাল হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে এন্ড ইপসিলেটারাল প্যারালাইসিস। কন্ট্রোলেটারাল মানে অপোজিট সাইড আর ইপসিলেটারাল মানে হচ্ছে সেম সাইড, প্যারালাইসিস হবে অফ দ্য থার্ড নার্ভ। এটাকে বলি আমরা ওয়েবার্স সিনড্রোম, এটা আমরা জানা থাকা লাগবে, ওয়েবার্স সিনড্রোম, মিড ব্রেইন লেশন। চকলিয়ার নার্ভ যখন ড্যামেজ হবে ডিপ্লোবিয়া ডেভেলপ করবে অন লুকিং ডাউনওয়ার্ডস, নিচের দিকে তাকাইলে ডিপ্লোবিয়া ডাবল দেখা যাবে। এবং ভিশন ইজ সিঙ্গেল সো লং এজ দ্য আইজ লুক অ্যাবোভ দ্য হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেনের উপরের দিকে তাকালে আমরা সিঙ্গেল ভিশন দেখবো, কিন্তু আমরা যখন নিচের দিকে তাকাবো হরাইজন্টাল লাইনে সেক্ষেত্রে ডাবল ভিশন দেখা যাবে, ডিপ্লোপিয়া ডেভেলপ হবে, ডিপ্লোপিয়া হবে। সো টকলিয়ার নার্ভের ডেমে প্যারালাইসিস হলে আলটিমেটলি কি হবে, ডিফেক্টিভ ডিপ্রেশন অফ দ্য অ্যাডাক্টেড আই এবং ডিপ্লোপিয়া। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়েছে।
A hypertensive patient age 60 years of age taking treatment very erratically. One night he felt severe headache, মাথা ব্যথা এবং soon paralysis of both right sided limbs. Both right sided limbs এ তার প্যারালাইসিস ডেভেলপ করছে। লেশনটা কোথায়? হাইপারটেনশন should have been treated properly. এখানে আসলে উনি ঠিকমতো চিকিৎসা না নেওয়ার কারণে এটা আনকন্ট্রোল ছিল, এবং since the treatment was not done along the right lines, he suffered from hemorrhage of the left atrial striate arteries. hemorrhage আর্টারিয়াল হ্যামোরেজ ডেভেলপ করছে। সেক্ষেত্রে এখানে কোন ব্রাঞ্চটা? লেফট ল্যাটারাল স্ট্রাইট ব্রাঞ্চটা, যেটা সাপ্লাই করতেছে ইন্টারনাল ক্যাপসুলকে। এর কারণে প্যারালাইসিস ডেভেলপ করতেছে রাইট হাফ অফ দ্য বডি। সো দিস ইজ দ্য আপার মোটর নিউরন লেশন। এখানে এক্সাগারেটেড রিফ্লেক্স থাকবে, মাসেল টোন ইনক্রিজ থাকবে, এবং ইট ইজ কোয়াইট সিরিয়াস কন্ডিশন। এটা বলা হয় সেরিব্রাল স্ট্রোক বা হ্যামোরেজিক স্ট্রোক। আমরা এটা প্রিভিয়াসলি ডিসকাস করে আসছি অ্যাবাউট দ্য হ্যামোরেজিক স্ট্রোক। এখানে আমরা আগেই বলে আসছি আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের মধ্যে ডিফারেন্স কোথায়। একটাতে ফ্ল্যাসিড প্যারালাইসিস, একটাতে স্পাস্টিক প্যারালাইসিস, একটাতে মাসেল অ্যাট্রফি হচ্ছে পরবর্তীতে, কিন্তু একটাতে হচ্ছে না, এবং একটাতে তোমার টেন্ডন রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকতেছে ইন কেস অফ লোয়ার মোটর নিউরন লেশন, এবং টেন্ডন রিফ্লেক্সটা এক্সাগেটেড থাকতেছে ইন কেস অফ আপার মোটর নিউরন লেশন। সিক্স নার্ভ অ্যাবডুসেন নার্ভ প্যারালাইসিস হলে আলটিমেটলি এখানে ফেইলিয়ার অফ অ্যাবডাকশন অফ দ্য এফেক্টেড আই। তোমরা জানো ল্যাটারাল রেকটাস মাসেল অ্যাবডাকশন করতেছে, তো এই ক্ষেত্রে সেটা ফেইল হবে। ডিপ্লোপিয়া অকার্স ডিউ টু প্যারালাইসিস অফ দ্য রাইট ল্যাটারাল রেকটাস মাসেল। ল্যাটারাল রেকটাস মাসেল প্যারালাইসিসের জন্য ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যাকশন অফ দ্য সিক্স ক্রেনিয়াল নার্ভ, অ্যাবডুসেন নার্ভ, জ্যাম্পার্ট। যদি অপথালমিক নার্ভ, এখানে ট্রাইজেমিনাল নার্ভ খুব ইম্পর্টেন্ট নার্ভ তোমাদের জন্য। অপথালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার তিনটা ডিভিশন আছে ট্রাইজেমিনাল নার্ভের। এর মধ্যে তোমরা জানো যে অপথালমিক এবং ম্যাক্সিলারি নার্ভটা হচ্ছে সেন্সরি, এবং ম্যান্ডিবুলার নার্ভটা হচ্ছে মিক্সড। এখানে বহুত মোটর এবং সেন্সরি নার্ভ বলা হয়। তো অপথালমিক নার্ভ তার সাপ্লাই, যেখানে আমরা তার অপথালমিক নার্ভের ফাংশনিং বোঝার জন্য আমরা এখানে কি করি, এখানে কর্নিয়াল ব্লিঙ্ক রিফ্লেক্সটা দেখি। তো কর্নিয়াল ব্লিঙ্ক রিফ্লেক্সটা খেয়াল করে, দেয়ার ইজ এ লস অফ কর্নিয়াল ব্লিঙ্ক রিফ্লেক্স ইন কেস অফ ইনজুরি টু দ্য অপথালমিক নার্ভ। So this reflex is mediated by ophthalmic, which is efferent pathway, and facial nerve, which serves as efferent pathway. আর maxillary nerve এর ক্ষেত্রে আমরা এখানে sneeze reflexটা পাবো না, there will be loss of sneeze reflex. This branch is the efferent path of sneeze reflex, এবং efferent pathway of sneeze reflex is the nucleus ambiguous, respiratory center in medulla oblongata, এবং phrenic nerve nucleus, motor cell of spinal cord এবং intercostal nerve muscles for the intercostal muscles. এই ছিল ম্যাক্সিলারি নার্ভে আমরা দেখব স্নিজ রিফ্লেক্সটা লস্ট হবে। ইন কেস অপথালমিক নার্ভ এক্ষেত্রে কর্নিয়াল রিফ্লেক্সটা ব্লিঙ্ক রিফ্লেক্সটা লস্ট হবে। আর ম্যান্ডিবুলার নার্ভে দেয়ার উইল বি লস অফ জো জার্ক। এখানে ছবিতে দেখতে পাচ্ছ আমরা জো জার্ক দেখা হচ্ছে, সো এখানে দেখা যাচ্ছে ব্লিঙ্ক রিফ্লেক্সটা দেখা হচ্ছে। সো জো জার্কটা পাবো না আমরা ইন কেস অফ ম্যান্ডিবুলার নার্ভ ইনজুরি। প্যাসিভ প্যারালাইসিস অফ মাসেলস অফ মাস্টিকেশন, মাসেল অফ মাস্টিকেশনে প্যাসিভ প্যারালাইসিস ডেভেলপ করবে, কারণ তোমরা জানো মাসেল অফ মাস্টিকেশন সাপ্লাই করতেছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, মোটর সাপ্লাই। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি এখানে খাবার নেওয়ার সময় বাইটিংয়ে স্ট্রেংথ অফ বাইট এখানে কমে যাবে, ডিক্রিজ স্ট্রেংথ অফ বাইট ডিউ টু রেজাল্টিং ইন ফ্ল্যাসিড প্যারালাইসিস অফ দ্য মাসেল অফ মাস্টিকেশন। বেলস পালসি, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, তোমাদের খুব ইম্পর্টেন্ট। বেলস পালসি, সাডেন প্যারালাইসিস অফ দ্য ফেশিয়াল নার্ভ পালসি আমরা বলি বেলস পালসি এট দ্য লেভেল অফ, কোথায় আমরা বলি স্টাইলোমাস্টোয়েড ফোরামেন। তাহলে ফেশিয়াল নার্ভটা ইনজুরি হবে এট দ্য লেভেল অফ স্টাইলোমাস্টোয়েড ফোরামেন, রেজাল্টিং অ্যাসিমেট্রি অফ দ্য কর্নার অফ দ্য মাউথ। তাহলে দেখা যাবে এখানে পেশেন্টকে যদি দেখা যায় দুই চোখ বন্ধ করতে দেখা যাবে এফেক্টেড সাইডে, তার দেখা যাবে তার ইনএবিলিটি টু ক্লোজ দ্য আই, নেজোলেবিয়াল ফোল্ডটা ডিসঅ্যাপিয়ার করবে, এবং লস অফ রিঙ্কিং দ্য স্কিন, তার কপাল ভাঁজ করতে বললে দেখা যাবে সম্ভব হবে না, তার এফেক্টেড সাইডে অফ দ্য ফোরহেড, সেম সাইডে যেদিকে লেশন হবে সেদিকেই তার রিঙ্কলিং লস্ট হবে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্ট লেভেলে ইনজুরি হলে কি কি সিমটম ডেভেলপ করতে পারে। লস অফ ল্যাক্রিমেশন, লস অফ স্টেপিডিয়াল রিফ্লেক্স, লস অফ টেস্ট from entry tooth of the tongue, lack of salivation, paralysis of the muscle of the facial expression, Bell's palsy. Clinical anatomical problem: a patient complained of severe headache, vomiting off and on for a few months. এখানে কয়েক মাসের হিস্ট্রি নিয়ে আসছে পেশেন্ট। Later this became persistent. On examination investigation there was a tumor below third ventricle, থার্ড ভেন্ট্রিকলের নিচেই একটা টিউমার এখানে অবজার্ভ করা গেছে, which prevented the normal flow of CSF. এই টিউমারের কারণে নর্মাল ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়েছে, the normal flow of CSF.
সো এবং পেপিলোইডেমও ছিল, আমরা পেপিলোইডেম নিয়ে আগে কথা বলছি। তো কোন অর্গানটা এখানে দেবো? তুমি জানো থার্ড ভেন্ট্রিকল, এখানে থার্ড ভেন্ট্রিকলে খুবই ন্যারো স্পেস বিটুইন দ্য টু থ্যালামি, সো এখানে থ্যালামাসটা আসলে ইনভলভ হয়েছে। সো তোমরা জানো থ্যালামাস ইজ দ্য মাস গ্রামেটার এবং ইট অ্যাক্ট এজ এ সেন্সরি রেল স্টেশন। তো ইট গেটস ব্লকড ইজিলি কজিং হেডেক অ্যান্ড ব্লকের হওয়ার কারণে সিএসএফ সার্কুলেশনে এখানে হেডেক এবং ভমিটিং ডেভেলপ করছে, এবং মেনিনজেস এবং CSF they travel along the optic nerve till the optic disc. The raised intracranial pressure projected the optic disc in the form of papilloedema. সেক্ষেত্রে এখানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেছে এবং পেপিলোইডেমা ডেভেলপ করছে। নিউক্লিয়াস অফ থ্যালামাস হচ্ছে অ্যান্টেরিয়র, মিডিয়াল এবং ল্যাটারাল গ্রুপ। ডেফনেস এখানে হিয়ারিং লস, ডেফনেস ইজ দ্য হিয়ারিং লস। দুই ধরনের আছে, একটা হচ্ছে তিন ধরনের আছে, কন্ডাক্টিভ ডেফনেস, সেন্সরি নিউরাল ডেফনেস এবং কর্টিক্যাল ডেফনেস। কন্ডাক্টিভ ডেফনেসের ক্ষেত্রে দেয়ার উইল বি ফেইলিয়ার অফ সাউন্ড ওয়েভস টু রিচ দ্য কোকলিয়া, কোকলিয়াতে সাউন্ড ওয়েভগুলো পৌঁছাবে না। আর সেন্সরি নিউরাল ডেফনেসের ক্ষেত্রে দেয়ার উইল বি ফেইলিয়ার অফ প্রোডাকশন অফ or transmission of action potential due to cochlear disease. Cochlear disease এর কারণে there will be failure of production of or transmission of action potential. Cochlear nerve disease or defects in cochlear nerve central connections. This is the sensory neural deafness. আর cortical deafness হচ্ছে there will be bilateral and dominant posterior temporal lobe lesion. Posterior temporal lobe lesion এ bilateral dominant lesion থাকলে সেই ক্ষেত্রে cortical deafness develop করবে। It results in a failure to understand spoken language. যে শোনার যে মানে শুনতে গিয়ে শোনা কথাগুলা বুঝতে পারবে না, ইভেন দো দ্য হিয়ারিং ইজ প্রিজার্ভড, যদিও শুনতে পারবে কিন্তু বুঝতে পারবে না। ভার্টিগো এটা একটা কমন সিমটম, দিস ইজ অ্যান নিউরোলজিক্যাল পেশেন্টের ক্ষেত্রে। তো দিস ইজ অ্যান ইলিউশন অফ রোটাটরি মুভমেন্ট, মনে হচ্ছে ঘুরতেছে, আমরা মাথা ঘোরা যেটা বলা হয়, ডিউ টু distributed orientation of the body in space. The patient feels that the environment is moving. পেশেন্টের মনে হয় যে তার আশেপাশে যা কিছু তো সবকিছু ঘুরতেছে। This is due to disease of vestibular nerve. এই ক্ষেত্রে vestibular nerve-টা ইনভলভ থাকে। তোমরা জানো vestibular cochlear nerve সেন্সরি নার্ভ, পিওরলি সেন্সরি নার্ভ। তো vestibular nerve ইনভলভের জন্য ভার্টিগোটা ডেভেলপ করতেছে। টিনিটাস, অনেকে পেশেন্ট আসে বলবে যে এখানে মাথায় কানে ভন ভন করতেছে, শব্দ হচ্ছে, শাঁসা শব্দ করতেছে। So these are the sensation of buzzing, ringing, hissing কোয়ালিটি। সো এইরকম সেন্স হবে পেশেন্টের। টিনিটাস মে বি ইউনিলেটারাল, একদিকে হইতে পারে, এক কানের বা দুই কানে হইতে পারে, হাই ও লো পিচ দুই ধরনের হইতে পারে, কন্টিনিউয়াস অথবা ইন্টারমিডিয়েট হইতে পারে। সো দিস ইজ টিনিটাস। টিনিটাসটা পাওয়া যায়, আমরা একটা ডিজিজ পাই হেড নেক, আমরা যারা ইএনটি ওয়ার্ডে, মেনিয়ার্স ডিজিজ। সো ইট ইজ ক্যারেক্টারাইজড বাই রিকারেন্ট অ্যাটাকস অফ টিনিটাস, আমি যেটা বলতেছিলাম মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রে থাকবে, এবং ভার্টিগো থাকবে, হিয়ারিং লস থাকবে, কানে কম শুনবে, accompanied by sensitivity to noise sensitivity থাকবে। It affects middle aged and older person. এই ধরনের কন্ডিশনে there is an increase in volume of endolymph, এর পরিমাণ বেড়ে যাবে। Autistic neuroma, it is a term, it is a slow growing benign tumor of neurolemal cell. It causes an early loss of hearing. এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেমের কথা উল্লেখ করা আছে। A 40-year-old male had viral infection. So one day he noticed tears running on his right side of face and saliva dribbling from his right angle of mouth. আমরা একটু আগে বলছি কন্ডিশন সম্বন্ধে, দিস ইজ বেলস পালসি। সো এই ধরনের প্রবলেমেটিক কোয়েশ্চেনগুলো বা প্রবলেম বেসড লার্নিং এর মাধ্যমে আমরা পড়া যদি থাকে তাহলে প্রবলেম বেসড কোয়েশ্চেনগুলো ফেস করলে আমরা ডায়াগনোসিস করতে বা আমাদের বুঝতে, প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা শিখে ফেলতে পারি। সো আমরা জানি অলরেডি এই ধরনের পেশেন্টকে আমরা কিভাবে টেস্ট করতে পারবো। নার্ভ টেস্ট আমরা করতে পেশেন্টকে বলতে পারি চোখ বন্ধ করার জন্য, পেশেন্টকে বলবো সামনের দিকে তাকানোর জন্য এবং মাথা না নাড়িয়ে, আর এবং আমরা পেশেন্টকে বলবো দাঁত দেখানোর জন্য, মুখ ফোলানোর জন্য, কপাল ভাঁজ করার জন্য, এগুলো আমরা বলে থাকি। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের লেশন হইলে কি হবে? লেশন অফ গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এক্ষেত্রে প্যারোটিক গ্ল্যান্ড যেহেতু সাপ্লাই করতেছে প্যারোটিক গ্ল্যান্ডকে, অ্যাবসেন্স সিক্রেশন অফ প্যারোটিক গ্ল্যান্ড, salivary gland, absence of taste from posterior one-third of the tongue and the circumvallate papilla, loss of pain sensation from tongue, tonsil, pharynx and soft palate, আর এই ক্ষেত্রে গ্যাগ রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকবে in case of lesion of glossopharyngeal nerve. ভেগাস নার্ভ প্যারালাইসিস হলে কি কি
ডেভেলপ করবে। আমরা জানি নেজাল রিগার্ডেশন অফ সোয়ালোড লিকুইড, হ্যাঁ, লিকুইড খাওয়ার পরে দেখা যাবে নেজাল রিগার্ডেশন, না এটা উপরের দিকে উঠে গেছে, নাকের দিকে চলে যাবে, নেজাল রিগার্ডেশন। নেজাল টোয়াং ইন ভয়েস, হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করবে। ফ্ল্যাটেনিং অফ দ্য প্যালেটাল আর্চটা ফ্ল্যাট হয়ে যাবে। ক্যাডাভারিক পজিশন অফ দ্য ভোকাল কর্ড অ্যান্ড ডিসফেজিয়া। ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ প্যারালাইসিস অফ মাসল অফ শর্ট প্লেন অন লেফট সাইড। লেশন অফ স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ, তোমরা জানো যে অ্যাক্সেসরি নার্ভ এটা হচ্ছে কি মোটর না, পিওরলি মোটর না, তার দুইটা রুট, একটা হচ্ছে ক্রেনিয়াল রুট এবং স্পাইনাল রুট। স্পাইনাল রুট তার নিচ থেকে উপর দিকে উঠতেছে, গিয়ে পরে ক্রেনিয়াল রুটের সাথে একসাথে হবে, ট্রাঙ্ক ফর্ম করবে, তারপরে বের হয়ে আসবে ফোরামেন ম্যাগনাম দিয়ে। সো এইটা লেশন অফ স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ, স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ সাপ্লাই করতেছে ট্রাপিজিয়াস এবং স্টার্নোক্লেইডোমাস্টাইড মাসলকে। তো সেক্ষেত্রে ড্রুপিং অফ শোল্ডার ডেভেলপ করবে, ইনএবিলিটি টু টার্ন দ্য চিন অপোজিট সাইড, চিনটা অপোজিট সাইডে ঘোরানো সম্ভব হবে না, রিডুলেশন অফ দ্য স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। স্পাজমোটিক টোর্টিকোলিস, এটা আমরা টোর্টিকোলিস বলি হয়, সেক্ষেত্রে এরকম ঘাড় ঘোরানো সম্ভব হয় না ডিউ টু স্পাজম অফ দ্য স্টার্নোক্লেইডোমাস্টাইড মাসল অ্যান্ড ট্রাপিজিয়াস মাসল। এখানে আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেমের কথা উল্লেখ করা আছে। So a 65-year-old person developed tremors in hands. এখানে he cannot eat his food comfortably. His movement have slowed down and walks by bending forwards. There is mostly a stare in his eyes with no emotional expression. তার কোনো ইমোশনাল এক্সপ্রেশন, তার চেহারা দেখা বোঝা যাচ্ছে না, তার কোনো এক্সপ্রেশন নাই তার ফেসের মধ্যে। এরপরে দেখা যাচ্ছে তার মুভমেন্টগুলো স্লো হয়ে গেছে এবং তার হাঁটার সময় সামনের দিকে বেন্ড হয়ে যাচ্ছে এবং ঠিকমতো খেতে পাচ্ছে না, সেক্ষেত্রে তার এরকম ট্রেমর, হাতগুলা কাঁপতেছে। তো এই ডায়াগনোসিসটা আমরা আসলে বলতেই পারি এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। এই ধরনের ক্ষেত্রে লেড পাইপ রিজিডিটি ডেভেলপ করে, মুভমেন্টগুলো স্লো হয়ে যায় এবং দেয়ার উইল বি অ্যাসোসিয়েটেড ইনভলান্টারি মুভমেন্টস লাইক ট্রেমরস। এবং এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ডোপা রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে, কারণ ডোপামিনটা যে নিউরোট্রান্সমিটারটা এক্ষেত্রে গ্লোবাস প্যালিটাসে ডোপামিন ডেফিসিয়েন্সির কারণে এটা ডেভেলপ করে, ইট ইজ রিডিউসড ইন দিস কন্ডিশন। সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি করে সেক্ষেত্রে আমরা পেপিলিটেক্টমি বলা হয় টু কন্ট্রোল দ্য ট্রেমর। তো এখানে পার্কিনসনিজম বা পার্কিনসন ডিজিজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ, ক্লিনিক্যাল টার্ম, এটা তোমাদের জানা থাকা লাগবে মাস্ট। আর হাইপোগ্লোসাল নার্ভটা তোমরা জানো এটা হচ্ছে কি মোটর নার্ভ সাপ্লাই করতেছে, গ্লোসাল যেহেতু টাঙের মাসলকে সাপ্লাই করতেছে, অল দ্য muscles of tongue are supplied by hypoglossal nerve except palatoglossal which is supplied by cranial root of accessory nerve। তোমরা অলরেডি জানো। হাইপোগ্লোসাল নার্ভটা টেস্ট করতে পারি আমরা, পেশেন্টকে বলবো প্রোট্রুশন অফ টাংটা বের করে দেখানোর জন্য। সেই ক্ষেত্রে টাংটা প্রোট্রুট হবে ইন দ্য সেম সাইড, এখানে দেখা যাচ্ছে সেম সাইডে নার্ভটা প্যারালাইসিস হয়েছে, টাং ডেভিয়েটস অফ প্যারালাইজ সাইড, যেদিকে প্যারালাইসিস সেদিকে টাংটা ডেভিয়েশন হবে। ইন্ট্রানিউক্লিয়ার ইউনিলেটারাল লেশনের ক্ষেত্রে হাইপোগ্লোসাল নার্ভের প্যারালাইসিস অফ দ্য টাং হবে সেম সাইডেই, এবং এবার গ্রাজুয়াল অ্যাট্রোফি হবে প্যারালাইসড অফ দ্য টাঙে এবং টাংটা সানকেন দেখা যাবে। প্রোট্রুশন অফ দ্য টাঙের ক্ষেত্রে টাঙের টিপটা ডেভিয়েট করছে, ছবিতে যেরকম দেখা যাচ্ছে। প্যারালাইজ সাইডের ক্ষেত্রে কিসের জন্য? কারণ নর্মাল যে নিওগ্লোসাসটা বেসকে নর্মাল সাইডের দিকে টান দিয়ে রাখবে, পুল করে রাখবে, সেই জন্য এটা সেম সাইডের দিকে টিপটা ডেভিয়েট হয়ে যাবে। ইন কেস অফ ইনফ্রানিউক্লিয়ার ইউনিলেটারাল লেশন, বাইলেটারাল প্যারালাইসিস অফ হাইপোগ্লোসাল নার্ভের ক্ষেত্রে কমপ্লিট প্যারালাইসিস করবে, টাংটা ডেভেলপ করবে এবং প্রোট্রুশন অফ টাং ইজ নট, এই ক্ষেত্রে টাং প্রোট্রুশন সম্ভব হবে না, পসিবল হবে না। স্পিচ অ্যান্ড সোয়ালিং আর এফেক্টেড, যেহেতু এখানে কমপ্লিট প্যারালাইসিস থাকবে টাঙের। টেস্ট অ্যান্ড টাচ সেন্সেশন আর নর্মাল ইন কেস অফ বাইলেটারাল প্যারালাইসিস। আর সুপ্রানিউক্লিয়ার লেশনের ক্ষেত্রে হাইপোগ্লোসাল নার্ভটা প্যারালাইসিস উইদাউট ওয়াস্টিং, এখানে ওয়াস্টিং থাকবে না, টাং মোস্ট স্লাগিশলি রেজাল্টিং ইন ডিফেক্টিভ স্পিচ থাকবে। প্রোট্রুশনের ক্ষেত্রে টাংটা ডেভিয়েট করবে ইন কেস অফ সুপ্রানিউক্লিয়ার লেশন ইনটু দ্য অপোজিট সাইড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড এবং এই টপিক, এটা তোমাদের জানা থাকতে হবে, এটা তোমাদের পরীক্ষায় আসে, রিটেন ভাইভাতে জিজ্ঞেস করা হয়। মিডিয়াল মেডুলারি সিনড্রোম, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, এই দুইটা টার্ম সম্বন্ধে পরিচিত থাকবা। মিডিয়াল মেডুলারি সিনড্রোম এটা হচ্ছে কিসের জন্য? ডিউ টু ব্লকেজ অফ দ্য এন্টার স্পাইনাল আর্টারি। আর ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হচ্ছে কিসের জন্য? ডিউ টু ব্লকেজ অফ দ্য পোস্টিরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। তো মিডিয়াল মেডুলারি সিনড্রোমের মধ্যে এখানে কন্ট্রোলেটার হেমিপ্লেজিয়া ডেভেলপ করতেছে অপোজিট সাইডে। এখানে লস অফ সেন্স অফ ভাইব্রেশন অফ পজিশন অফ ভাইব্রেশনের সেন্স লস্ট হবে এবং মাসল অফ টাং মাসল প্যারালাইসিস হবে, কারণ এখানে হাইপোগ্লোসাল নার্ভ ইনজুরি হবে। আর ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের ক্ষেত্রে কি হবে? ইপসিলেটারাল প্যারালাইসিস হবে, সেম সাইডে প্যারালাইসিস হবে সফট প্লেটের
ফেরিংসের, লেরিংসের পাশাপাশি লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার অন দ্য সেম সাইড, আর লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার অন দ্য অপোজিট সাইড অফ দ্য বডি অলসো, এখানে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ইনভলভমেন্টের কারণে, আর ড্যামেজ টু ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট অ্যান্ড পার্ট অফ সেরিবেলাম রেজাল্টস ইন আলটিমেটলি আমরা জানি সেরিবেলাম ফাংশন অনুযায়ী টোন পোস্টার ইকুইলিব্রিয়াম মেনটেন হবে না। পন্টাইন হ্যামোরেজ খুবই ইম্পর্টেন্ট আরেকটা টার্ম জানা থাকতে হবে। দিস এন্টিটি হ্যাজ ফলোইং ফিচার, কী কী ফিচার ডেভেলপ করে পন্টাইন হ্যামোরেজের ক্ষেত্রে? বাইলেটারাল প্যারালাইসিস অফ ফেস অ্যান্ড লিম্বস, কারণ এখানে ফেশিয়াল নার্ভটা ইনভলভ হবে, ফেশিয়াল নার্ভ নিউক্লিয়াস অ্যান্ড অল কর্টিকোস্পাইনাল ফাইবার। ডিপ কমা ডিউ টু ড্যামেজ অফ রেটিকুলার ফর্মেশন, রেটিকুলার ফর্মেশন ইনভলভমেন্ট হওয়ার কারণে পেশেন্ট ডিপ কমাতে থাকবে। হাইপার পাইরেক্সিয়া ডেভেলপ করবে ডিউ টু কাটিং অফ দ্য টেম্পারেচার রেগুলেটিং ফাইবারস অফ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসটা এটার সাথে রেসপন্সিবল। পিন পয়েন্ট পিউপিল থাকবে ডিউ টু সিম্প্যাথেটিক অকুলার ফাইবার ড্যামেজ। পন্টাইন হ্যামোরেজ আসলে এটা ইউজুয়ালি ফ্যাটাল। মিলার্ড গুবলার সিনড্রোম, এই টার্মটাও তোমরা জানা থাকুক, এখানে তোমাদের জন্য উল্লেখ করে দিলাম। এই ক্ষেত্রে দেয়ার ইজ ড্যামেজ টু ফাইবার্স অফ 6th and 7th নার্ভ অ্যালং উইথ দ্য পিরামিডাল ফাইবার। পিরামিডাল ফাইবারের পাশাপাশি 6th এবং 7th নার্ভের ফাইবারগুলা এখানে ড্যামেজ হবে। ইপসিলেটারাল ফেশিয়াল পালসি প্যারালাইসিস ডেভেলপ করবে ডিউ টু ড্যামেজ অফ ফেশিয়াল নার্ভ, অ্যান্ড ইপসিলেটার লস অফ abduction of the eye due to damage of abducent nerve, and contralateral hemiplegia অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে ডিউ টু লেশন অফ পিরামিডাল ফাইবার। তাহলে তিনটা কারণে, ফেশিয়াল নার্ভ ড্যামেজের কারণে, অ্যাবডুসেন্ট নার্ভ ড্যামেজের কারণে এবং পিরামিডাল ফাইবারের ইনভলভমেন্টের কারণে আমরা এই সিমটমগুলো পাচ্ছি ইন কেস অফ মিলার্ড গুবলার সিনড্রোম। এটাকে বলতেছে মিলার্ড গুবলার সিনড্রোম। এবং ওয়েবার সিনড্রোম, এটা আমরা আগে সংক্ষেপে বলছিলাম। এক্ষেত্রে ওকুলোমোটর নার্ভ, যেটা হচ্ছে মোটর নার্ভ, পিওরলি মোটর ইনভলভমেন্টের কারণে, ওকুলোমোটর নার্ভ নিউক্লিয়াস এবং কর্টিকোস্পাইনাল ফাইবার ইনভলভমেন্টের কারণে এই ওয়েবার সিনড্রোম ডেভেলপ করতেছে। লেশন ইনক্লুডস দ্য মিডিয়াল লেমনিসকাস, রেড নিউক্লিয়াস, সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল অ্যান্ড ফাইবার্স অফ ওকুলোমোটর নার্ভ। এই ক্ষেত্রে প্রোপ্রিসেপশন লস্ট হবে, পিউপিল পয়েন্টস ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি ওকুলোমোটর নার্ভ ইনজুরির কারণে, আর ট্রেমর ডেভেলপ করবে। আর্জাইল ওভারসন পিউপিল আমরা আগে ডেভেলপ করছি, এক্ষেত্রে লাইট রিফ্লেক্সটা লস থাকবে এবং অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা রিটেন থাকবে, কারণ ইনজুরি হবে কোথায়? প্রিটেক্টাল নিউক্লিয়াসে। সেরিবেলার ডিসফাংশন খুবই ইম্পর্টেন্ট। সেরিবেলার ডিসফাংশন হলে কি কি সিমটম ডেভেলপ করবে তোমরা জানো, এটা আসলে আমি জাস্ট উল্লেখ করে বলে দিচ্ছি তোমাদের। নিস্টিগমাস ডেভেলপ করে, এবং এক্ষেত্রে নিস্টিগমাস ব্যাপারটা কি? নিস্টিগমাস হচ্ছে আমরা সামনে নিয়ে বা ডিসকাস করব। নিস্টিগমাস ডেভেলপ করবে, পাশাপাশি এখানে আরও কিছু টার্ম আছে। মাসকুলার হাইপোটোনিয়া, ইন্টেনশন ট্রেমর ডেভেলপ করবে ইন কেস অফ সেরিবেলার ডিসফাংশন। যখন কোনো কিছু করতে যাবে, কোনো কাজ করতে যাবে, মুভমেন্টের সময় ইন্টেনশন ট্রেমর, তাকে বলা হচ্ছে ইন্টেনশন ট্রেমর ডেভেলপ করবে। তো এটা আমরা ফিঙ্গার নোজ টেস্ট এর মাধ্যমে বা হিলনি টেস্টের মাধ্যমে আমরা এটা পরীক্ষা করে থাকি। এডাইরোকগাইনেশিয়া, এক্ষেত্রে ইনএবিলিটি টু পারফর্ম দ্য র্যাপিড এন্ড রেগুলার মুভমেন্ট, আমরা প্রোনেশন, সুপারনেশন, প্রোনেশন, যে র্যাপিড এন্ড রেগুলার মুভমেন্ট এগুলা লস্ট হবে। নিস্টিগমাস ডেভেলপ করে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ দ্য আইবল, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ দ্য আইবল, আমরা এদিক থেকে এদিকে তাকানো, দুইটা আইবলই মুভ করানো, দিস ইজ দ্য টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ দ্য আইবল। নিস্টিগমাস ডেভেলপ করবে, এটা লস্ট হবে। স্ক্যানিং স্পিচ is jerky and explosive speech, ataxic gait and unsteady gait in case of cerebral. আসসালামু আলাইকুম, দুঃখিত আসলে লাস্ট লাইভে আসছিলাম আমি, আসলে ইন্টারনেট কানেকশনটা লস্ট হওয়ার কারণে আমি লাইভটা শেষ হয়ে গেছিলো। আমি কিছু ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে আমার আজকের ক্লাসের, ক্লিনিক্যাল অ্যানাটমি অফ ব্রেইন অ্যান্ড আইবল। তো সেই ক্ষেত্রে আমি স্লাইডগুলো শেষ করে দিয়ে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেরিব্রামের যে ফাংশনাল এরিয়াগুলো দেওয়া আছে। আমি এখান থেকে শুরু করতেছি যেখানে শেষ হয়েছিল। তো এই ফাংশনাল এরিয়াগুলো আমরা জানি, যেখানে সেন্ট্রাল সার্কাসে বা লিমিটিং সার্কাস বলা হয় তাকে, যেহেতু সামনে তার মোটর এরিয়া এবং পিছনে সেন্সর এরিয়া থাকে। তো সেন্ট্রাল সার্কাসের সামনে থাকতেছে এখানে প্রিমোটর এরিয়া নাম্বার 6, দেন so this is the central sulcus, সার্কাসের সামনে মোটর এরিয়া, এটা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া নাম্বার 4, প্রিমোটর এরিয়া নাম্বার 6, ফ্রন্টাল আই ফিল্ড 6 and 8, এবং 44 এরিয়া নাম্বার 44, এরিয়া নাম্বার 45, এগুলো হচ্ছে এটাকে বলি আমরা
ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। আর এখানে আমরা সেন্টার সার্কাসের পিছনে আমরা পাবো সেন্সরি এরিয়া, এরিয়া নাম্বার 312, সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া বলবো আমরা এরিয়া নাম্বার 5 and 7। এখানে সেন্সরি স্পিচ এরিয়া বা ওয়ার্নিক্স এরিয়া বলি আমরা, এরিয়া নাম্বার 13 and 40। এখানে অডিটরি এরিয়া এরিয়া নাম্বার 22, এবং এখানে অক্সিপিটাল লোবে আমরা পাবো ভিজুয়াল এরিয়াগুলো 17, 18 এবং 19। তো এই ক্ষেত্রে আমরা লিমিটিং সার্কাস বলতেছি সেন্ট্রাল সার্কাসকে। সেন্ট্রাল সার্কাসের সামনে থাকে মোটর এরিয়া, পিছনে থাকে যেহেতু সেন্সরি এরিয়া। আমরা জানি যে এখানে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এখানে লেশন হলে আবার মোটর অ্যাফাসিয়া, এখানে পেশেন্ট আসলে বুঝতে পারবে কিন্তু বলতে পারবে না। আর এখানে সেন্সরি স্পিচ এরিয়াতে লেশন হলে হবে সেন্সরি অ্যাফাসিয়া। চলো আমরা একটু দেখে আসি তাহলে কোন এরিয়াতে লেশন হইলে কি ডেভেলপ করে, আমরা লেশনের ইফেক্টগুলো জানার চেষ্টা করব। আর এখানে আমরা মিডিয়াল সারফেস থেকে দেখতে পাচ্ছি কি কি ফাংশন এরিয়া আছে, এবং এখানে আমরা প্যারাসেন্টাল লেভেল দেখতে পাচ্ছি। প্যারাসেন্টাল লেভেলটা তোমাদের পাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে সেন্টার ফর ম্যাচুরেশন ডেফিকেশন থাকে, সেই ক্ষেত্রে এটা ইনভলভ হবে এবং লেশন হইলে হ্যাম্পার হবে। এবং এখানে প্রিফ্রন্টাল এরিয়া দেখতে পাচ্ছি, প্রিফ্রন্টাল এরিয়া। তো চলো আমরা দেখে আসি কি কি ফাংশন এরিয়াতে কোথায় লেশন হইলে কি ইফেক্ট অফ লেশনটা কি। এখানে মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4, এখানে লেশন হলে ডেভেলপ করবে যেহেতু সেরিব্রাম ডেভেলপ করতে কন্ট্রোল করতেছে অপোজিট হাফ অফ দ্য মুভমেন্টের ভলান্টারি মুভমেন্ট, সেই ক্ষেত্রে এবং সেরিবেলাম কন্ট্রোল করতেছে সেম সাইডের টোন, পোশ্চার, মাসল এবং ইকুইলিব্রিয়াম। এখানে কন্ট্রালেটারাল প্যারালাইসিস ডেভেলপ করবে ইনকেস অফ লেশন ইন দ্য মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4, যেটা থাকতেছে প্রি সেন্ট্রাল জাইগাসে এবং প্যারাসেন্টাল লোবুলে। আর প্রি মোটর এরিয়া নাম্বার 6, এখানে লেশন হলে এখানে যেহেতু এটা কন্ট্রোল করতেছে এক্সট্রা পেরিমিনাল সিস্টেম, সেক্ষেত্রে এক্সট্রা মেরুলার সিমটম এখানে ইনভলভ হবে। এবং ফ্রন্টাল আই ফিল্ড এরিয়া নাম্বার 6 এবং 8, এখানে লেশন হইলে এটা কন্ট্রোল করতেছে হরাইজন্টাল কনজুগেট মুভমেন্ট অফ দ্য আইবল, সেক্ষেত্রে আমরা এই আইবলটা হরাইজন্টাল প্লেনে আমরা রাইট টু লেফট আমরা মুভ করা, এটাকে বলে হরাইজন্টাল কনজুগেট মুভমেন্ট, এটা লস্ট হবে ইন কেস অফ লেশন অফ দ্য ফ্রন্টাল আই ফিল্ড। আর মোটর স্পিচ এরিয়া যেটা আমরা বলি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া নাম্বার 45 এবং 44, এখানে তোমরা জানতে হবে পার্টস ট্রায়াঙ্গুলারিস এবং পার্টস অপাকুলাসের মধ্যে এরিয়া থাকতেছে, এখানে লেশন হইলে হবে মোটর অ্যাফাসিয়া। পেশেন্ট বুঝতে পারবে কিন্তু বলতে পারবে না। আর এখানে প্রিফ্রন্টাল এরিয়া, এরিয়া নাম্বার 9, 10, 11, 12, এখানে যদি লেশন হয় পেশেন্ট, এই ধরনের পেশেন্টগুলো ডিসওরিয়েন্টেড থাকবে, এখানে লস অফ ওরিয়েন্টেশন থাকবে, কারণ এই এরিয়াগুলা দি আর রেসপন্সিবল ফর কন্ট্রোল অফ ইমোশন, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, ইনিশিয়েটিভ অ্যান্ড জাজমেন্ট। পেশেন্টগুলো এলোমেলো থাকবে। আর প্যারাইটাল লোবে যে ইয়েগুলো আছে এরিয়াগুলা, আমরা সেন্সরি এরিয়াগুলো পাবো সেন্ট্রাল সার্কাসের পিছনে, এরিয়া নাম্বার 312 প্রাইমারি সেন্সরি এরিয়া। এখানে লেশন হইলে এখানে এটা ফাংশন হচ্ছে পারসেপশন অফ এক্সটেরোসেপটিভ এবং প্রোপ্রিওসেপটিভ ইম্পালসেস, এক্ষেত্রে পেইন, টাচ, টেম্পারেচার এগুলো লস্ট হবে। এবং সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া হচ্ছে এরিয়া নাম্বার 5 এবং 7, এটা কাজ হচ্ছে স্টেরিওগনোসিস। স্টেরিওগনোসিস মানে হচ্ছে আমরা যখন চোখ বন্ধ করে হাতের মধ্যে যদি মনে করি আমি একটা কলম রাখি, এটা যদি আমি হাত দিয়ে ফিল করার চেষ্টা করি দিস ইজ এ পেন, আমি যদি চোখ বন্ধ করে এটা বলার চেষ্টা করি তার স্ট্রাকচারটাকে ফিল করে এটা হচ্ছে এটা কলম, তাহলে এই ফাংশনটাকে হচ্ছে বলি আমরা স্টেরিওগনোসিস। যদি আমরা এটা এখানে ক্ষেত্রে সেন্সরি অ্যাসোসিয়েশন এটা ইনভলভ হয়, লেশন হয়, তাহলে এইটা লস্ট হবে এবং ডেভেলপ করবে স্টেরিওগনোসিস। এবং ওয়ার্নিক্স এরিয়া বা সেন্সরি স্পিচ এরিয়া, এটা যদি লেশন হয় তাকে আমরা বলবো সেন্সরি অ্যাফাসিয়া ডেভেলপ করবে। অক্সিপিটাল লোবে সেন্সরি প্রাইমারি সেন্সরি এবং সেকেন্ডারি সেন্সরি ভিজুয়াল এরিয়া থাকে, সেক্ষেত্রে এরিয়া নাম্বার 17, এখানে লেশন হলে ডেভেলপ করবে হোমোনিমাস হেমিওনোপিয়া উইথ মেকুলার স্পেয়ারিং। আর এরিয়া নাম্বার 18 and 19 ভিজুয়াল সাইকিক এরিয়া, এখানে যদি লেশন হয় তাহলে ডেভেলপ করে ভিজুয়াল অ্যাগনোসিয়া। এখানে তোমাদের বলে রাখি ভিজুয়াল অ্যাগনোসিয়া মানে হচ্ছে তুমি তোমার বাবা মার চেহারা তুমি অবশ্যই চেনো, কিন্তু দেখা যায় ভিজুয়াল অ্যাগনোসিয়া ক্ষেত্রে পরিচিত কোনো কিছুই পরবর্তীতে পাস্ট ভিজুয়াল মেমোরির সাথে কোরিলেশন করতে না পারার কারণে পুরাতন নোন জিনিসগুলা চেনা যায় না। তো সেই ক্ষেত্রে এই এরিয়াটা রেসপন্সিবল ফর কোরিলেশন অফ ভিজুয়াল ইম্পালসেস উইথ দ্য পাস্ট মেমোরির সাথে মিলাতে পারে, সেক্ষেত্রে পরিচিত মানুষদেরকে চিনতে পারবে না। তো দিস ইজ কল্ড ভিজুয়াল অ্যাগনোসিয়া। ভিজুয়াল অ্যাগনোসিয়ার মধ্যেই এখানে অডিটরি অ্যাগনোসিয়া আছে। অডিটরি অ্যাগনোসিয়া এটা হচ্ছে কোথায়, টেম্পোরাল লোবে এরিয়া নাম্বার 22, এখানে লেশন হলে ডেভেলপ করবে অডিটরি অ্যাগনোসিয়া। এখানে পরিচিত আগের কোনো পরিচিত সাউন্ড, কোনো কণ্ঠ বা কোনো টিউন শুনে পরবর্তীতে পেশেন্ট চিনতে পারবে না ডিউ টু অডিটরি অ্যাগনোসিয়া। এখানে কোরিলেশন অফ অডিটরি ইমপ্রেশন উইথ পাস্ট মেমোরি, আগের পাস্ট মেমোরির সাথে তার অডিটরি কোরিলেশনটা হবে না, সেই ক্ষেত্রে এই কন্ডিশনটার নাম হচ্ছে অডিটরি অ্যাগনোসিয়া। আর এরিয়া নাম্বার অডিটরি সেন্সরি এরিয়া, এখানে এরিয়া নাম্বার 41, 42, এখানে ইম্পেয়ার্ড হিয়ারিং।
এখানে লেশন হলে হিয়ারিং উইল বি ইম্পেয়ার্ড। হাইপোথ্যালামাসে যদি লেশন হয় সেই ক্ষেত্রে এটা পার্ট অফ ডায়ানসেফলন, এখানে পেশেন্ট অবেসিটি ডেভেলপ করবে, ডায়াবেটিস ইনসিপিটাস, সেক্সুয়াল ডিস্টারবেন্স অফ স্লিপ, hyperglycemia, glycosuria, acute ulceration in the upper part of the gastrointestinal tract। সংক্ষেপে বলে নিচ্ছি যেহেতু সময় সংক্ষেপ। আর বেজাল গ্যাংলিয়াতে লেশন হইলে অথবা এবং সেরিবেলামে যদি লেশন হয় তাহলে প্যারালাইসিস হবে না। এখানে আসলে অ্যাবনর্মাল মুভমেন্ট প্রডিউস হবে এবং পোস্টার, যেহেতু এখানে টোন পোস্টার ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে, তোমরা জানো সেরিবেলামের মাধ্যমে সেরিবেলাম কাজ করতেছে সেম সাইডে এবং সেরিবেলাম কাজ করতেছে অপোজিট সাইডে, এটা মনে রাখবা। পার্কিনসনিজম আমরা অলরেডি কথা বলছি, এখানে লেগ পাইপ রিজিডিটি হবে, মুভমেন্টটা স্লো হয়ে যাবে, সেই ক্ষেত্রে ইনভলেন্টারি মুভমেন্ট হবে বা ট্রেমর ডেভেলপ করবে এবং কন্টিনিউয়াস ব্রিথিং মুভমেন্ট অফ দ্য আর্ট ট্রাঙ্ক এবং লিম্ব ডেভেলপ করবে। যখন ঘুমানো থাকবে পেশেন্ট, ঘুমন্ত অবস্থায়ও এই ইনভলেন্টারি মুভমেন্টগুলো হবে এবং মাস্ক লাইক ফেস, এখানে ফেসের কোনো এক্সপ্রেশন থাকবে না, ফিক্সড অ্যাটিটিউড থাকবে পেশেন্টের ইন কেস অফ পার্কিনসন্স ডিজিজ। তো এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি কোরিয়া টার্ম বলা আছে, কোরিয়া অ্যাথেটোসিস বেলিসমাস। সো কোরিয়া মানে হচ্ছে ড্যান্সিং। কোরিয়া ইজ ফর্ম অফ ইনভলেন্টারি মুভমেন্ট। তো এটা আসলে ইনভলেন্টারি মুভমেন্ট ক্যারেক্টারাইজড বাই ফাইন র্যান্ডম মুভমেন্টস অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট। দেখতে মনে হবে যে পার্সন এখানে ড্যান্স করতেছে, কিন্তু আসলে এটা হচ্ছে কি abnormal movement, involuntary movements. It is called chorea. These movements are rather disorganized. Athetosis is a form of movement which is slowly repetitive and breathing in nature. It is due to lesion of putamen. Putamen lesion হওয়ার কারণে athetosis develop করবে। Bellismus এটা একটা irregular movement truncal and girdles in both limbs. It is due to disease in the subthalamic nucleus. L-dopa precursor of dopamine আমরা বলছি পার্কিনসনিজম ট্রিটমেন্টে এটা রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। কারণ সাধারণত এই ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার ডোপামিন ডিফিসিয়েন্সি ডেভেলপ করে ইন কেস অফ এবং আলটিমেটলি রেজাল্ট ইন পার্কিনসন ডিজিজ। ইন্টারনাল ক্যাপসুলাইজেশনের কারণে ইউজুয়ালি ভাস্কুলার, তোমরা জানো, ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চেস। লেশনটা আলটিমেটলি ইউজুয়ালি ভাস্কুলার আছে, কারণ মিডিয়াল এবং ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ যেটা হচ্ছে কার ব্রাঞ্চ, মিডিয়াল সেরিব্রাল আর্টারি। আর মিডিয়াল সেরিব্রাল আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। তারা দে গিভ রাইজ টু হেমিপ্লেজিয়া অন দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে, প্যারালাইসিস of one half of the body including the face. It is an upper motor neuron type of lesion. এখানে large lateral striate branchটা ইনভলভ হবে, তাকে বলা হয় Charcot's artery of cerebral hemorrhage। এখন আমরা চলে আসি খুব ইম্পর্টেন্ট পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টে যদি লেশন হয় সেই ক্ষেত্রে কি ডেভেলপ করবে, এখানে আপার মোটর নিউরন টাইপ অফ লেশন ডেভেলপ করবে। আর যদি লেশনটা হয় অ্যাবভ দ্য লেভেল অফ ডিকাসেশন তাহলে কন্ট্রালেটারাল প্যারালাইসিস হবে, আর যদি বিলো দ্য লেভেল অফ ডিকাসেশন হয় লেশনটা তাহলে হবে ইপসিলেটার প্যারালাইসিস। তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর প্যারালাইসিসটা ক্যারেক্টারিস্টিক্স হবে এখানে ক্যারেক্টারাইজড বাই লস অফ পাওয়ার অফ ভলান্টারি মুভমেন্ট, হাইপারটোনিয়া ডেভেলপ করবে, টেন্ডন রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড থাকবে আপার মোটর নিউরন লেশনে যেরকম থাকে। আচ্ছা, আর সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো লস থাকবে, বেবিনস্কি সাইড পজিটিভ থাকবে এখানে আপার মোটর নিউরন লেশনের কারণে, এবং রিঅ্যাকশন অফ ডিজেনারেশন ইজ অ্যাবসেন্ট। হেমিপ্লেজিয়া একটা কমন কন্ডিশন, এখানে ছবিতে দেখতে পাচ্ছ আপার মোটর নিউরন লেশনে এটা দেখা যায় অফ ওয়ান হাফ দ্য বডি ইনক্লুডিং দ্য ফেসকে ইনক্লুড করে শরীরের এক পোর্শনে হেমিপ্লেজিয়া। So it is usually due to internal capsule lesion. Internal capsule lesion এর ক্ষেত্রে by thrombosis of the ectoderm আমরা বলছি lenticular striate branch of the middle cerebral artery. One of the lenticular striate branch is the most frequently ruptured, তাকে বলা হয় artery of cerebral hemorrhage বা Charcot's artery of cerebral hemorrhage। এটা তোমাদের জানা থাকতে হবে, পরীক্ষায় আসে। This lesion is also produces hemiplegia with deep coma and is ultimately fatal. So এখানে একটা হেমিপ্লেজিক পেশেন্টের পার্সনের পোস্টার দেখা যাচ্ছে। Shoulder is abducted, here is abducted, here extensor synergy and here এদিকে দেখানো হয়েছে flexor synergy। সো ধন্যবাদ তোমাদেরকে।
আশা করি ক্লাসগুলোয় চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের এই ক্লিনিক্যাল অ্যানাটমি সিরিজের ক্লাসগুলো তোমাদের জন্য ইন্টারেস্টিং করার। আসলে সময় স্বল্পতার কারণে আমি ট্রাই করছি একটা ক্লাসে একটা কার পড়ানোর, সেই জন্য হয়তো একদিনে টপিকগুলো অনেক হয়ে গেছে। সেই ক্ষেত্রে হয়তো ক্লাসগুলো লম্বা হয়ে গেছে তোমাদের। তো এরপরেও আমি আশা করবো এই ক্লাসগুলো তোমাদের কাজে লাগবে এখন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ। তো তোমাদের সবার জন্য থাকবে শুভকামনা। আমার এই ক্লিনিক্যাল অ্যানাটমি সিরিজটা এখানেই শেষ হচ্ছে আজকে ক্লাসের মাধ্যমে। তো তোমাদের সবার জন্য রইল শুভকামনা। তোমার সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ক্লিনিক্যাল অ্যানাটমি সিরিজ সম্বন্ধে তোমাদের কোনো মন্তব্য, তোমাদের ফিডব্যাক আমাকে জানালে খুশি হব। সবার সুস্থতা কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।